আমি বলছি সে মায়ের ঘরে যারও সন্তান হয়েছে, যদি এরকম কোনো লোকে বিশ্বাস করে যে প্রধান বিচারপতি খায়রুল হক হত্যাকাণ্ডের সাথে জড়িত। ডক্টর মোহাম্মদ ইউনূসের নিয়োগকর্তারা নতুন যে দলটি করেছেন কিংস পার্টি, জাতীয় নাগরিক পার্টি এনসিপি, যদিও সেটার এখনো রেজিস্ট্রেশন হয়নি, আইনের দৃষ্টিতে এখনো স্বীকৃত দল না, তারপরেও এই যে দলটি বিভিন্ন জায়গায় গিয়ে তাদের পরিচিতি তুলে ধরতেছে, সারা বাংলাদেশ তারা ঘুরবে। তাদের একটি কর্মসূচিতে কেমন ব্যয় হয় সেটার একটা হিসাব সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল তুলে ধরেছেন। মাসুদ কামালের এই তথ্যটি মঞ্জুরুল ইসলাম পান্না সহ আরও কিছু আলোচিত গণমাধ্যম ব্যক্তিরাও তুলে ধরেছেন। তবে এইটার কোনো প্রতিবাদ আসেনি সরকারের পক্ষ থেকেও না, সেনাবাহিনী বা অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কোনো পাল্টা জবাব আসেনি। ফলে সঙ্গত কারণেই আমরা যে সেটেল প্রিন্সিপাল সেটা অনুযায়ী ধরে নিতে পারি এই তথ্যটা সঠিক। অর্থাৎ এই এনসিপির কর্মসূচিতে সেনাবাহিনী, র্যাব, বিজিবি, পুলিশ এবং অন্যান্য যে সকল সংস্থাকে ডিপ্লয় করা হয়, এমনকি সেনাবাহিনীর যে সাজোয়া যান, যে যানের বিভিন্ন দিকে অস্ত্র তাক করা এবং ভিতরে খুব প্রোটেকশনে আসা যাওয়া করা যাবে, এর সঙ্গে সার্কিট হাউস সহ সরকারি বিভিন্ন বিশ্রামাগার ব্যবহার করা, সেই কর্মকাণ্ডে স্থানীয় প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অংশগ্রহণ, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া সহ সব মিলে বোধহয় একটা হিসেবে জনাব মাসুদ কামাল বের করছেন যে ৮ কোটি টাকা এক একটি প্রকল্পে ব্যয় হয়, এক একটি অনুষ্ঠানে। সেটার সংখ্যা আবার বেড়ে যাবে, কারণ চট্টগ্রামে আমরা দেখলাম সেখানে ডগ স্কোয়াড, যেটাকে সহজে বোঝার জন্য বলি কুকুর বাহিনী, তারপরে সোয়াত বাহিনী, এবং যে হোটেলটিতে তারা উঠবেন 2 দিন পূর্বে সেই হোটেলটিকে রিজার্ভ করে নেওয়া, হোটেলে কেবলমাত্র তারা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ছাড়া আর কেউ থাকতে পারবে না। তাহলে ওই হোটেলটার ব্যয় কেমন হবে সেটা একটা বিষয়। আমরা যদি সেই ৮ কোটি টাকার ভিতরে সীমাবদ্ধ থাকি, তাহলে দেশের 64টি জেলা, জেলার বাইরে 12টি সিটি কর্পোরেশন, এই সিটি কর্পোরেশনের একটিতে আবার 2 ভাগে বিভক্ত, ঢাকা উত্তর এবং দক্ষিণ, আর এদের প্রথম যে আত্মপ্রকাশ অনুষ্ঠানটা বিশাল সমবিহারে করা হলো, বা তাদের ইফতার পার্টি অথবা তাদের পহেলা বৈশাখ উদযাপন, আরও বড় বড় যে সকল প্রকল্প, তাদের বিশাল ভবনে একাধিক অফিস, তাদের গাড়ি, এসবগুলোর হিসাব যদি আমরা নাও ধরি, শুধুমাত্র ওই সকল খাতে এতগুলো কর্মসূচিতে তারা যাবেন, তাদের এখন যে অবস্থা, কোথাও তারা নিরাপদ বোধ করছেন না। গোপালগঞ্জের সাধারণ মানুষের প্রচণ্ড ক্ষোভের মুখে পড়ে কোনো রকম পালিয়ে তারা চলে আসছেন সেনাবাহিনী, র্যাব, বিজিবি, পুলিশের সাহায্যে। কক্সবাজারের চকরিয়ায় একই অবস্থা পড়েছেন। চট্টগ্রামে যাওয়ার পরে মঞ্চে বিভিন্ন রকম জিনিস ছুঁড়ে মারা সহ খুবই খারাপ অবস্থা। এক নেতা গাজীপুরে গিয়েছিলেন, সেখানে খুব নাজেহাল অবস্থা। সব মিলে তাদের যদি দেশব্যাপী দল গুছাতে, দলের আত্মপ্রকাশ প্রতিটি জেলায় এবং জনপদে যেতে হয়, তাহলে তাদের এই সকল কর্মসূচি করতে হবে। সেই হিসাবে আমরা 64টি জেলা এবং সিটি কর্পোরেশনকেও যদি ধরি, উপজেলা পর্যায়ে না ধরে তার সংখ্যা দাঁড়ায় 77, এবং যদি ৮ কোটি টাকা এক একটা প্রোগ্রামে ব্যয় হয়, তাহলে ব্যয়ের পরিমাণ দাঁড়াবে 616 কোটি টাকা। এখন এই 616 কোটি টাকা সরকারের ফান্ড থেকে ব্যয় হবে, কারণ আর্মির ব্যয় তো আর বাইরের কেউ দিয়ে, এটা তো আর আনসার না যে আমাকে 1 প্লাটুন আনসার দেন, তাদের বেতন আমি দিয়ে দেব। একইভাবে বিজিবি, র্যাব, পুলিশকে তো আর ভাড়ায় দেওয়া যায় না যে যাদের টাকা আছে তারা ভাড়ায় নেবে। কেবলমাত্র যদি আনসার হতো, ভিডিপি সদস্য হতো, সেই ক্ষেত্রে তাদের খরচ দিয়ে বিভিন্ন নিরাপত্তার কাজে নেওয়ার জন্য
আইনগত সুযোগ আছে। কিন্তু আর্মিকে যদিও নানা কারণে আর্মির ভাবমূর্তি নষ্ট হয়ে যাচ্ছে, বিভিন্ন জায়গায় আর্মির সঙ্গে যে দুর্ব্যবহার করা হচ্ছে, তাদেরকে স্লোগান দেওয়া হচ্ছে, খুব খারাপ শব্দ ব্যবহার করে, অনেক সময় অনেক আর্মি সিপাহীর ইউনিফর্ম ধরে টানে। আর্মি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের একটি প্রতীক। মহান মুক্তিযুদ্ধের ভিতর থেকে এই সেনাবাহিনী গড়ে উঠেছে। আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে নানাভাবে বিতর্কের মধ্যে নিয়ে যাওয়া হয়েছে এই সাম্প্রতিক সময়ের বিভিন্ন ঘটনায়। কারণ তাদের দায়িত্বে ডিপ্লয় করা হয়েছে, আবার বলা হয়েছে কিছুই করবা না। এখন তাদের সামনে বসে বঙ্গবন্ধু ভবন গুড়িয়ে দেওয়া, তাদের সামনে বসে মারধর করা, তাদের সামনে দুই কলেজের ভয়ঙ্কর যুদ্ধক্ষেত্রের মতো ঘটনা ঘটে যাচ্ছে, তারা কিছুই করতে পারছে না। তাদের কেউ ধাক্কা দিচ্ছে, কেউ তাদের গালিগালাজ করছে, কেউ বলছে ক্যান্টনমেন্ট উড়িয়ে দেব। এভাবে সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট হচ্ছে। তারপরও আমি মনে করি যে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক মহান মুক্তিযুদ্ধের ভিতর থেকে তৈরি হওয়া সেনাবাহিনীকে এবং সোয়াত বাহিনী, ডগ স্কোয়াড, র্যাব, পুলিশ, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন সবাইকে যেভাবে ব্যয় করা হচ্ছে, তাতে 616 কোটি টাকা ব্যয় করে বাংলাদেশের এক একটা প্রান্তে এক একটা সভা করে আসতে পারবেন বর্তমান ক্ষমতা দখলকারী ডক্টর মোহাম্মদ ইউনূসের যে নিয়োগকর্তা, সেই পার্টির নেতৃবৃন্দ। এখন 616 কোটি টাকা বিনিয়োগ করে যদি এই কিংস পার্টির রাজনৈতিক কার্যক্রমে ব্যয় করা হয় রাষ্ট্রের ফান্ড থেকে, প্রশ্ন উঠেছে উত্তরা মাইলস্টোন স্কুল এবং কলেজে যে কোমলমতি নিষ্পাপ আমাদের শিশুরা বিপন্ন অবস্থায় পড়ে গেল, অনেকে মারা গেল, অনেকে মৃত্যুর যন্ত্রণা নিয়ে কাতরাচ্ছে, তাদের চিকিৎসা সেবার জন্য যতক্ষণ পর্যন্ত তাদের সবার দেহগুলি পোড়া দেহগুলি পরিবারের কাছে বুঝিয়েও দেওয়া হয়নি, অনেককে ভবন থেকে বেরও করা হয়নি, সেই অবস্থায় আসেন সবাই সাহায্য করেন এই বিজ্ঞাপন দিয়ে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলের অ্যাকাউন্ট নাম্বার প্রকাশ করে মানুষের সাহায্য চাওয়া হলো উত্তরার মাইলস্টোন স্কুল কলেজে, যেখানে সরকারি একটি বিমান বিধ্বস্ত হয়ে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, মারা গেছে ভয়ঙ্কর অবস্থায়। সরকারের গাফিলতির জন্য অথবা দুর্ঘটনার জন্য যারা বিপদে পড়ল বা যারা মারা গেল, তাদের সহযোগিতা করার জন্য মানুষের সাহায্য চাওয়া হচ্ছে। আর অভিনব উপায়ে ক্ষমতায় যাওয়ার পরে রাজনৈতিক দল অর্থাৎ কিংস পার্টি এনসিপিকে সারা দেশ ঘোরার জন্য রাষ্ট্রের তহবিল থেকে 616 কোটি টাকা দেওয়া হবে। যদি মাসুদ কামালের হিসাব অনুযায়ী সর্বত্র এভাবে সরকারি ল এনফোর্সিং এজেন্সি, সশস্ত্র বাহিনী এবং অন্যদের ডিপ্লয় করা হয়, জনগণের কাছে প্রশ্ন উঠেছে রাজনৈতিক দল করতে 600-650 কোটি টাকা ব্যয় করবেন রাষ্ট্রের ফান্ড থেকে, আর রাষ্ট্রীয় একটা বিমানের দুর্ঘটনায় যারা মৃত্যু মুখে পতিত হলো বা যাদের চিকিৎসা করার প্রয়োজন হচ্ছে, তাদের জন্য সাহায্য দিতে হবে দেশবাসীকে। এই কি বৈষম্যহীন নতুন বাংলাদেশ? যেখানে যাই ব্যয় করেন না কেন হিসাব নিকেশ কিন্তু থেকে যাবে। আইনের দৃষ্টিতে সরকারের টাকা মানে জনগণের টাকা, পাবলিক মানি। এর একটি টাকাও আত্মসাৎ করাই শুধু নয়, অপব্যয় করা, যে খাতে ব্যয় হবে সেখানে ব্যয় না করে অন্য কাউকে সুযোগ সুবিধা করে দেওয়ার জন্য ব্যয় করা হলেও সেটা আইনের দৃষ্টিতে দুর্নীতি হিসাবে গণ্য হবে এবং একসময় কড়ায় গণ্ডায় এর সব কিছু হিসাব নিকেশ কিন্তু ক্ষমতায় ভবিষ্যতে যারা আসবেন তারাই বুঝে নেবে, নিয়মিত প্রক্রিয়ায় বুঝে নেবে। যা কিছু করেন হিসাব নিকেশ করেই করবেন। রাষ্ট্রের 1 টাকা অর্থ নষ্ট করার এখতিয়ার কারো নেই। একটা উদাহরণ খোঁজ নিয়ে দেখবেন আইন অঙ্গনে। 600 টাকা জমা দেয়নি তৎকালীন সিও রেভিনিউ অফিসের একজন নিম্নপদস্থ কর্মচারী, পরে ধরা পড়ল যে উনি টাকা জমা দেন নাই, উনি টাকা জমা দিলেন পরে, সেই মামলায় তার সাজা হলো।
সেই উচ্চ আদালত পর্যন্ত সেই সাজা বহাল থেকে রায়ে বেরিয়ে আসলো যে তুমি আত্মসাৎ করেছিলে, পরবর্তীতে তুমি জমা দিলেও তোমার অপরাধ থেকে পরিত্রাণ হবে না। আজকে যে অবৈধ ক্ষমতা দখলদাররা যেভাবে যা কিছু করছেন, এটা কিন্তু পাবলিক মানি, জনগণের মানি, হিসেব কিন্তু অবশ্যই দিতে হবে। 616 কোটি টাকা ব্যয়ের এই প্রকল্প বাস্তবায়ন করলে ভবিষ্যতে কড়ায় গণ্ডায় হিসাব দিতে হবে এবং অপরাধের সাজাসহ অনেক কিছুই প্রাপ্য হয়ে দাঁড়াবে। দেশকে এসছে তারা রাষ্ট্রকে ধর্ষণ করতে। এই রাষ্ট্রকে ধর্ষণ কিভাবে চলে দেখেন। একজন অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিকে হাতে পিঠ মোড়া করে বেঁধে একজন ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করেছে। বাংলাদেশ নয়, পৃথিবীতে কোনো জারজ সন্তানও নাই যে বিশ্বাস করবে যে যে খুনের মামলা দিয়ে তাকে ধরা হয়েছে সেই খুনের মামলা আসলে সে আসামি। আপনি চিন্তা করে দেখেন, আমি বলছি সে মায়ের ঘরে জারজ সন্তান হয়েছে যদি এরকম কোনো লোকে বিশ্বাস করে যে প্রধান বিচারপতি খায়রুল হক হত্যাকাণ্ডের সাথে জড়িত। তো সেই জন্য বলছি তার নামে ইউনূস সরকার একটি মিথ্যা মামলা রুজু করেছে। মিথ্যা মামলা রুজু করে ইউনূসের সরকার তো ইউনূস চালাচ্ছে না। ইউনূসের সরকার মূলত জামাতের ডিকটেশনে চলছে। জামাত যা বলে ইউনূস তা করতে পারে, আর জামাত যা নিষেধ করে ইউনূসের তা করার ক্ষমতা নেই। তার মানে এখন আমরা যে পুতুল সরকারকে দেখছি সেখানে দুইটা ফ্যাক্টর কাজ করে। কয়েকটা হলো খুনি, মুচি, চামার। ওই যে হাসনাত, ওই যে সার্জিজ, এরা এই খুনিরা ডক্টর ইউনূসকে ডিকটেট করে, আর জামাতে ইসলামী ডক্টর ইউনূসকে ডিকটেট করে। বিএনপি যেটা করছে সেটা হচ্ছে হাটে মাঠে ঘাটে যেখানে যা পাওয়া যায় পকেট পুরিয়ে নেওয়ার চিন্তা ভাবনায় আছে। অর্থাৎ সরকারকে ডিকটেট করা, সিস্টেমেটিক ওইতে রাষ্ট্র আস্তে আস্তে নিজের নিয়ন্ত্রণে নিয়ে যাওয়া, রাজনীতিকে কন্ট্রোল করা, ভবিষ্যতে সরকার গঠন করে রাষ্ট্রকে একটা দিক নির্দেশনা দেওয়ার চিন্তাভাবনা বিএনপির মাঠ লেভেলের কর্মীদের নেতাদের মনে নেই। তাদের চিন্তা হলো গত 13, 14, 15 বছর, 16 বছর থেকে খাওয়া দাওয়া খাইতে পারি নাই, পকেটে টাকা নাই, ব্যাংকে পয়সা নেই। এখন ব্যাংকে কোটি কোটি টাকা বানাতে হবে, অন্যের বাড়ি দখল করতে হবে, ঘর দখল করতে হবে, ইজারাগার দখল করতে হবে, টেন্ডারবাজি করতে হবে, চাঁদাবাজি করতে হবে, মহল্লা দখল করে মাস্তানি করতে হবে। সেটা তারা করছে। আর তার পাশে মামলা বাণিজ্য। আমি একজনকে চিনি, তিনি লন্ডনে থাকতেন, বাংলাদেশে গিয়ে তিনি 50 জনের বিরুদ্ধে মামলা দিয়েছেন। এই 50 জনের মধ্যে অন্তত 20-30 জন আছে যারা যেই ঘটনা সংশ্লিষ্ট ইস্যু সেই ঘটনার কাছে ধারে কোথাও ছিল না বা এলাকায়ও ছিল না। তো এগুলা তারা করবেন, এটা তাদের মজ্জাগত। তারা যদি কাউকে মামলা দিয়ে একটু হেনস্থা করতে পারেন, তাদেরকে যদি একটু কোর্টে নিয়ে যেতে পারেন, বিপদে রাখতে পারেন, তারা আনন্দ পান। তো কেউ যদি আনন্দ পেতে চায় তাকে আনন্দ পেতে দিচ্ছে সরকার, দেখ, আমাদের কোনো আপত্তি নেই। এখন বিষয়টা হলো জামাতে ইসলামী সিস্টেমেটিক্যালি সরকারকে কন্ট্রোল করেছে, করে তারা এখন এই বাংলাদেশ ব্যাংকে পরিপত্র জারি করে। তারা এখন নারীদের ফুটবল খেলায় তৌহিদি জনতা বলে হামলা চালায়। তারা এখন দরবেশ পীর আউলিয়াদের মাজার ভেঙে সেখানে উৎসব চালায়। এখন এই করতে করতে আস্তে আস্তে কি হবে, বাংলাদেশটি আফগানিস্তানের দিকে রওনা দেবে। এখন আমাদের আরেক পীর আছে সরমনাই, মুরিদ ব্যবসা করে খায়, বন্ড বাটপার। এই বন্ড বাটপার মানুষের ধর্ম ব্যবসা, ধর্মকে যে ব্যবসায় নিয়ে এসছে, যে কুফরি কাজ, এই কুফরি করে তারা খায়। এখন তাকে সাম্প্রতিক মহিউদ্দিন খালেদ বা খালেদ মহিউদ্দিন নামে এক ভদ্রলোক, যিনি ওই যে 24শে জুলাই আন্দোলনে এই সন্ত্রাসী বাহিনীকে যথেষ্টভাবে প্রমোট করেছিল, সেই খালেদ মহিউদ্দিন এই চরমোনাইয়ের এই বাটপার
মুরিদ ব্যবসায়ী, ধর্ম ব্যবসায়ী বন্ডকে জিজ্ঞেস করেছিল, আপনারা বাংলাদেশের ক্ষমতায় যেতে চান, রাষ্ট্র ক্ষমতায় গেলে আপনারা কী ধরনের বাংলাদেশ চান, এটার কোনো মডেল আছে? তারপরে উনি ইনিয়ে বিনিয়ে বলছিলেন, আফগানিস্তানের কথা বলছিলেন না, কিন্তু খালেদ মহিউদ্দিনও নাছোড়বান্দা বলল যে আপনি একটা উদাহরণ দেন, পৃথিবীতে এমন কোনো দেশ আছে কিনা যে দেশের মতো আপনারা হতে চান। বললো যে আমরা আফগানিস্তানের মতো হতে চাই। তাহলে আপনি বোঝেন, আফগানিস্তান যদি বাংলাদেশ হয়, এই বাংলাদেশে নারীদের যে কোটি কোটি নারীর যে অংশগ্রহণ বাংলাদেশের অর্থনীতিতে, সমাজনীতিতে, রাজনীতিতে, শিক্ষায়, তাদের জীবনটা কোথায় যাবে? আফগানিস্তান মডেলে আপনারা জানেন, সেখানে পঞ্চম শ্রেণীর পর কোনো নারী শিক্ষা গ্রহণ করার কোনো পারমিশন নেই। অর্থাৎ পঞ্চম শ্রেণী পর্যন্ত শিশু অবস্থায় তারা স্কুলে বা মাদ্রাসায় যেতে পারবে, তাও আবার মাথা বেঁধে মুখ থেকে। আর পঞ্চম শ্রেণীর পর তাদেরকে বিয়ে দিয়ে দিতে হবে। তাদের আর কোনো কলেজ নেই, তাদের কোনো স্কুল নেই, তারা বিশ্ববিদ্যালয়ের টিচার হতে পারবে না, তারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হতে পারবে না, তারা মেডিকেল কলেজে পড়তে পারবে না, তারা বিমান চালাতে পারবে না, তারা গাড়ি ড্রাইভ করতে পারবে না, তারা শিল্প কারখানায় কাজ করতে পারবে না, অফিস আদালতে বস হতে পারবে না, তারা শুধু বাচ্চা পয়দা করবে। অর্থাৎ নারীদের একমাত্র কাজ হচ্ছে পুরুষের মনোরঞ্জন এবং সংসার দেখা আর সন্তান উৎপাদন করা। এই যে মধ্যযুগীয় চিন্তা চেতনা, এই যে মধ্যযুগীয় ধ্যান ধারণা, এবং একটা পুরুষকে 4টি বিয়ে করতে হবে এবং এক নারী ওই 4 জনের একজন হবে, তার একক কোনো স্বামী থাকবে না। তিনি দাবি করতে পারবেন না যে আমার একজন স্বামী আছে, উনি বলবেন আমাদের 4 জনের মিলে একজন স্বামী আছে। সেই মধ্যযুগের দিকে বাংলাদেশকে নিয়ে যাওয়ার যে পায়তারা, সে পায়তারা জামাতও সমর্থন করে। জামাত এখন কি করছে? সরমনাইকে মাথায় হাত বোলাচ্ছে, মমিনুলের পান্ডা দলকে মাথায় হাত বোলাচ্ছে। ওই শফি হুজুরের যে দলটি ছিল, শফি হুজুর তো মারা গিয়েছেন, আল্লাহ বেহেশত নসিব করুক, তার যে হেফাজতে ইসলাম, সেই হেফাজতে ইসলামের মাথায় হাত বোলাচ্ছে। এইরকমভাবে বাংলাদেশে যে 50-60টি ইসলামী দল আছে, সেই দলগুলোকে কাছে টেনে একটি ইসলামী হুকুমত বাংলাদেশে কায়েম করতে তারা চায়। এখন বিষয়টা হচ্ছে, প্রতিবেশী যে দেশ ভারত, তাদের এখন কি করতে হবে, তারা কি করবে, তাদের কি করণীয় আছে, বা তাদের জন্য ভয়ের কারণটা কোথায়? দেখেন, বাংলাদেশের এমন কোনো ক্ষমতা নেই ভারতকে আক্রমণ করে, ভারতকে দখল করে, ভারতের সাথে যুদ্ধ করে জয়লাভ করে। এমন কোনো ক্ষমতা তার 100 ভাগের 1 ভাগও বাংলাদেশের নেই। কিন্তু বাংলাদেশ যে কাজটা করতে পারে, সেই কাজটা হচ্ছে কি, এই যে ভারতের 4000 কিলোমিটার, 4000-এর উপরে কিলোমিটার আমাদের সাথে তাদের ল্যান্ড বর্ডার। এই ল্যান্ড বর্ডারের মধ্যে এখন যদি মনে করেন বিভিন্ন জায়গায় জায়গায় মাদ্রাসা, মক্তব, মসজিদ করে, ওখানে যদি দাওয়াতি কাজের মাধ্যমে আস্তে আস্তে জঙ্গিবাদকে প্রশ্রয় দেওয়া হয়, জঙ্গিবাদ যদি মাথাছাড়া দিয়ে ওঠে, তাহলে এই জঙ্গিবাদের খপ্পর কিন্তু সীমান্তের ওপারেও গিয়ে পড়বে। কখনো ককটেল বোমা হামলা করবে, কখনো জঙ্গি হামলা করবে, কখনো বুকে বোমা বেঁধে মরে যাবে। নিজে তো মরবে না, অন্য 10টা মানুষকে মারবে। এবং চায়না ভারতের শত্রু রাষ্ট্র, পাকিস্তান ভারতের শত্রু রাষ্ট্র, এই দুটি রাষ্ট্র জঙ্গি উৎপাদন করে। বিশেষ করে পাকিস্তান জঙ্গি উৎপাদন করে আর চায়না অস্ত্র উৎপাদন করে। এখন চায়না অস্ত্র দিবে, পাকিস্তান জঙ্গি দিবে, এই অস্ত্র এবং জঙ্গি মিলে বাংলাদেশের সীমানা দিয়ে ফুট করে ভারতের বিভিন্ন অঞ্চলে ঢুকে পড়বে। এই ঢুকে পড়ার পর ভারতকে অশান্ত করবে, অস্থিতিশীল করবে। ভারতের বিভিন্ন অঙ্গরাজ্যে, মেঘালয়, ত্রিপুরা, আসাম, মিজোরাম, যেইসব অঞ্চলগুলোতে জঙ্গিবাদ, বিশেষ করে জঙ্গিবাদ নয়, বিচ্ছিন্নতাবাদী আন্দোলন আছে, ভারতকে মানে ভাগ করে ফেলার যে আন্দোলন আছে, এইসব আন্দোলনে তারা ঘি ঢালবে। এর ফলে কি হবে, ভারত একটা প্রক্সি যুদ্ধের মধ্যে থাকবে। এই প্রক্সি যুদ্ধটা হলো নিজের দেশে এগুলোকে নিয়ন্ত্রণ করা, এবং বাংলাদেশ থেকে যেন এই মৌলবাদী শক্তি
কোনোভাবে বর্ডার ক্রস করতে না যেতে পারে সেটার ব্যবস্থা করা। তাহলে এখন যুদ্ধ হবে, চুলকানি হবে ভারতে বা বাংলাদেশে, আর সেই চুলকানির এই যন্ত্রণাটা পড়বে ভারতে। কারণ বাংলাদেশ তো তখন একটা অবলা, বাংলাদেশকে তখন ধর্ষণ করবে এই মোল্লা মৌলবীরা। আর ভারত প্রতিবেশী রাষ্ট্র হিসেবে সেটা দেখে দেখে থাকতেও পারবে না আর সহ্যও করতে পারবে না, যার কারণে ভারতকেও ইনিশিয়েটিভ দিতে হবে। তা এখন ভারতের কাজ কি? ভারত কি বাংলাদেশ আক্রমণ করবে? না, আমরা সেটা চাই না, সেটা হতেও পারে না। আমরা সভ্য রাষ্ট্রের কাতারে পড়ি কিনা সেটা আগে আমরা বিচার করব। আমরা আসলে সভ্য রাষ্ট্র না। এই অসভ্য একটা রাষ্ট্রকে ভারত আক্রমণ করুক সেটা আমি চাই না, কারণ বাংলাদেশ এখন কোনো সভ্য রাষ্ট্রের কাতারে পড়ে না। আর সভ্য রাষ্ট্র হলেও ভারত আক্রমণ করতে পারবে না। ভারতকে কি করতে হবে? ডিপ্লোমেসি করতে হবে। ভারত প্রগতিশীল শক্তিকে সহযোগিতা করতে হবে, যেমনটা মৌলবাদী শক্তিকে 4টি দেশ সরাসরি এখন সাহায্য করতেছে: ইরান, আফগানিস্তান, টার্কি এবং পাকিস্তান। ইরান, আফগানিস্তান, টার্কি এবং পাকিস্তান, এই 4টি রাষ্ট্র কেউ অস্ত্র দিচ্ছে, কেউ অর্থ দিচ্ছে, কেউ কুবুদ্ধি দিচ্ছে, দিয়ে এই সমাজটাকে নাল অ্যান্ড ভয়েড করে দেওয়ার চেষ্টা হচ্ছে। এখন এই চেষ্টাকে যদি রুখতে হয়, আমাদেরকে দাঁড়াতে হবে কাদেরকে? প্রগতিশীল মানুষকে। আপনি বিএনপি করেন, কিন্তু আপনাকে আওয়ামী লীগকে ঘৃণা করলে চলবে না। আপনি আওয়ামী লীগ করেন, জাতীয় পার্টিকে ঘৃণা করলে চলবে না। আপনি জাতীয় পার্টি করেন, কমিউনিস্ট পার্টিকে ঘৃণা করলে চলবে না। অর্থাৎ আপনারা যারা এই মৌলবাদী, মধ্যযুগীয়, বর্বর, পুরুষতান্ত্রিক শাসনের বিরুদ্ধে কথা বলেন, যারা বিশ্বাস করেন নারী এই সমাজে কন্ট্রিবিউট করতে পারে, নারী এই সমাজে রাজনীতি করতে পারে, অর্থনীতির চাকা ঘুরাতে পারে, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মসজিদ, মসজিদে এবং মুক্তবে যেতে পারে, তাহলে আপনাদেরকে এক হতে হবে। এক হয়ে এই বাংলাদেশকে এই জালেমের হাত থেকে রক্ষা করতে হবে। ডক্টর ইউনূস এখন কেন সারা জীবন, আপনারা জানেন, পশ্চিমে বসবাস করেছেন, এই পশ্চিমে বসবাস করা মানুষটি কেন আজকে এই মৌলবাদীদের হাতিয়ারে পরিণত হয়েছে, এটার একটা তর্জমা দরকার। বিষয়টা হচ্ছে, ডক্টর ইউনূস মনে করেন এবং বুঝে গেছেন যে আমি এখন শেষ বয়সে আছি, আমার এখানে মাংস ঝুলে গেছে, আমি যে কোনো সময় মারা যেতে পারি। আর বাংলাদেশের মানুষের যে অ্যাভারেজ গড় আয়ু, সেটা অনুসারে 90 বছর, 92 বছরের পরে বাংলাদেশে বেঁচে থাকে এরকম মানুষের সংখ্যা খুবই কম। যদিও আমরা সম্প্রতি মাহাতির মাহমুদকে 100 বছর বাঁচতে দেখেছি, ডক্টর ইউনূসের সেই ভরসা হয়তো তিনি করেন না। তাই তিনি মনে করেছেন যে আমি চলে যাওয়ার পর এখন আমি কিছু রাজ করে যাই, কিছু টাকা বানিয়ে যাই, আনন্দ ফুর্তি করে যাই, আমার যে ভিন্ডিকটিজম সেটা আমি মানুষকে দেখিয়ে যাই, তারপর আমি যখন চলে যাব তখন কি মোল্লা মৌলবী শাসন করলো না কোনো ভদ্রলোকে শাসন করলো সেটা ভবিষ্যতে ঠিক করে নেবে, আমি তখন আর এই পৃথিবীতে থাকবো না। তাই এই বাটপার, এই সিটিং, এই পারভার্টেড মেন্টালিটির এই মানুষটি এই দেশটাকে আস্তে আস্তে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এখন এই ধ্বংসপ্রাপ্ত এই দেশটিকে আমরা যদি রক্ষা করতে হয়, স্বাধীনতার সপক্ষে যত মানুষ আছে, প্রগতিশীল ধারায় যত মানুষ আছে, বাংলাদেশ, বাংলা ভাষা, বাংলা সাহিত্য, ইতিহাস, ঐতিহ্যকে যারা ধারণ করে, যারা বাংলার হাজার বছরের আবহমানকালের সংস্কৃতিকে বিশ্বাস করে, তাদের সবাইকে এখন একযোগে কাজ করতে হবে এবং যারা আমাদেরকে সাহায্য করতে পারে তাদের কাছ থেকে সাহায্য নিতে হবে। নিয়ে এই অক্ষ শক্তিকে, এই ধর্মান্ধ, মধ্যযুগীয়, নারী বিদ্বেষী, সাম্প্রদায়িক শক্তিকে এখনই এই বাংলার মাটি থেকে চিরতরে উৎখাত করতে হবে। তা না হলে এই বাংলাদেশ কোটি কোটি মানুষের জন্য একটি জাহান্নামে পরিণত হবে এবং সেই জাহান্নামের আগুনে শুধু বাংলাদেশে জ্বলবে না, জ্বলবে পৃথিবীর নানা প্রান্ত। আসুন আমরা এই অক্ষ শক্তিকে, এই মৌলবাদী শক্তিকে, এই ধর্মান্ধ শক্তিকে না বলি। ডক্টর ইউনূসকেও আমরা লাল কার্ড দেখাই এবং তাকে বাধ্য করি একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন দিয়ে জনগণের নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করে তিনি সসম্মানে চলে যান। তা না হলে
দিন যা আসছে সেটা কল্পনা করতেও আমরা শিহরে উঠছি। ভালো থাকবেন, কথা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয়।